প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 11 দ্বিতীয় অংশ। নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের দেওয়ালে থাকা ঘড়িটি টিকটিক করে চলছে। সেকেন্ডের কাঁটা 11:59। কাঁটাটা 60 মিনিটে থামতেই পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে ঘড়িটা বেজে উঠল। নাসির মঞ্জিলে অবস্থানরত সবাই আজ অলস সময় কাটাচ্ছে। সবাই বললে ভুল, একমাত্র নুসরাতই অলস সময় কাটাচ্ছে। ড্রয়িং রুম সহ পুরো বাড়ি অন্ধকার করে রেখেছে। ড্রয়িং রুমের সাথে লাগোয়া ডাইনিং ও অন্ধকার করে রাখা। বড় তাই গ্লাস লক থাকার দরুন বাহিরে আলো ভিতরে ঢুকছে না, আর ভিতরের আলো বাহিরে যাচ্ছে না। এসির পাওয়ার বিষয়ের গড়ে ঠান্ডা হাওয়া বেশি আসতে সুরসুর করে এসি থেকে। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত তখন কলিং বেল বেজে উঠল। মোমো অলস ভঙ্গিতে আড়মোড়া ব্যাঙ্গে জিমিয়ে জিমিয়ে গিয়ে গেটের লক খুলে দিল। তখনই বাড়িতে প্রবেশ করল ইরহামের। তাড়াহুড়ো করে বাড়িতে প্রবেশ করতে করতে নুসরাতের উদ্দেশ্যে হাঁক ছুড়ল, এই কুত্তি, মরেছিস কোথায়? গতকাল রাতে তুই কি করেছিস? নুসরাত মুখ বন্ধ করে ঝুলে শুয়ে থাকলো সোফায়। ইরহামের কথার উত্তর দেওয়ার তাড়া দেখালো না। ইরহাম টাওয়ার করতে পারল না। আদৌ কি এই মহিলা তার কথা শুনেছে নাকি শুনেনি? তাই রাগী কণ্ঠে দাঁতের কপাটি পিষে জিজ্ঞেস করলো, আরশ ভাইকে কি বলেছিস? নুসরাত চোখ তুলে ইরহামের দিকে একবার তাকায়, তারপর নখের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে বলে, কাকে কি বলেছি? ইরহাম তিক্ত বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল কোমরে হাত দিয়ে। হাত নিষ্পিস করছে, ধরে নুসরাতকে কয়েকটা লাগানোর জন্য। হাত আগুসালে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। খামচি জোরে জিজ্ঞেস করলো, তুই কিছু বলিসনি? নুসরাত দুপাশে মাথা নাড়ায়। ইরহাম সামনে এগিয়ে আসতে আসতে বলে, ফোন দে। ইরহাম কথা শুনে চোখ বুলালো আশেপাশে, মোবাইলটা খুঁজে। নিজের আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে তন্ন তন্ন করে সব জায়গা খুঁজে, সুপার উপর নিচ খুঁজ করে কোথাও খুঁজে পায় না মোবাইলটা। হঠাৎ মনে হয় ফোন তো তার পকেটে, তাই নিজের মাথায় একটা গাট্টা মেরে ফোন পকেট থেকে বের করে ইরহামের হাতে দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তোদের ছোটো ভাই কি আমাকে ফোন করেছিল? ইরহাম কথা বলে না। লোক খুলে কল লিস্টে ঢুকাতেই নুসরাত থাবা মেরে নিজের মোবাইল নিয়ে নেয়। ব্রু একপেশে করে বলল, আমার প্রশ্নের উত্তর দে। ইরহাম আবার থাবা মেরে মোবাইল নিজের হাতে টেনে নেয়। রাগী কণ্ঠে বলে, কিসের উত্তর দিব? নুসরাত কর্কশ কণ্ঠে শুধায়, তুই বলবি না ছোটো ভাইয়া কি হয়েছে? ইরহাম দাঁতে দাঁত পিষে বলে উঠে, জ্বর এসেছে। নুসরাত গুলগুল চোখে থাকায় ইরহামের দিকে হতবিহব্বল কণ্ঠে জিজ্ঞেস করে, জ্বর আসলো কিভাবে? ইরহাম নুসরাতের মাথায় গাঁটটা মারে। রাগী কণ্ঠে বলে উঠে, তুই গতকাল রাতে ভাইয়াকে কি বলেছিস? মাহাদি ভাইয়া বলেছে তোর উল্টোপাল্টা কথা শুনে আরশ ভাইয়ের জ্বর চলে আসছে। নুসরাত মাথা চুলকে মনে করার চেষ্টা করে, আদৌ কি কোনো ভাই তাকে ফোন দিয়েছিল? মাথা থেকে বের হয়ে গেছে ঘুমের জন্য তার। মাথায় চাপ দিতেই আকস্মিক গতকাল রাতে নিজের করা ঘুমের ঘুরে সকল কথা এক নিমেষে মনে পড়ে গেল। মনে মনে জিভ কাটলো, ওপরে অস্বাভাবিক থাকার চেষ্টা করে মাথা চুল কাঁদলো বুকাদের মতো। দাঁত কেলি হেসে মিথ্যা বলল ইরহামের নিকট, আসলে ভুলে গেছি। ইরহাম নুসরাতের মোবাইলের টেবিলের উপর রেখে দেয়। নুসরাত গা ঘেঁষে বসতে বসতে এমনি প্রশ্ন ছুড়ে দেয়, তোর এমন কি কথা শুনে আজ সকালে বাইয়ের জোর চলে এসেছে? নুসরাত মাথা নাড়ায়। ইরহাম চোখের পলক ফেললে নুসরাতের দিকে মাথা ঘুরে গাল চেপে ধরে রাগী কণ্ঠে বলে উঠে, মনে করার চেষ্টা কর, কি বলেছিলি? নুসরাত মুখ ফসকে না চাইতে বের হয়ে আসে, বলেছে জামাই ছোটোবেলা মরে গেছে। কথাটা শেষ করতেই নিজের জিভ কাটে, চোখ খিচে বন্ধ করে নেয় নিজের বোকামের জন্য। কত বড় গাদা সে! ইরহামের কথায় এসে এভাবে বলে দিল। চোখ মুখ কুচকে ইরহামের দিকে তাকিয়ে দাঁত বের করে কার্টুনের মতো হাসলো। ইরহাম দু হাত নিজের আয়ত্তে নিয়ে এসে জিজ্ঞেস করলো, তারপর মেরেছে ওই বেটা তোকে? ইরহামের মুখ কাদু কাদু হয়ে যায়। নুসরাতের হাত থেকে এক হাত ছাড়িয়ে নিয়ে বলে উঠে, সকালে উঠতেই বাইবাগের মতো আমার নাম ধরে ডাকতে শুরু করলাম। আমি বেচারা ব্রাশ রেখে দৌড়ালাম বাইয়ের রুমের দিকে। রুমে প্রবেশ করার পর দেখি ওনার বিকেল বন্ধু মাহাদি ডিবাই নিয়ে বসে আছে। আর চোখে বাইয়ের দিকে তাকাচ্ছে আর হি হি করে দাঁত খেলাচ্ছে। বাইকে ওই সময় কীরকম জঘন্য লাগছিল তুই জানিস না। এই গরমের ভিতর বেটা একটা হুডি আর 3/4 প্যান্ট পরে বসেছিল। আমি বাচ্চা শিশু, প্রথমে বাইকে এমন দেখাবে বাচ্চাকে খেয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম কি না কি প্রয়োজন। বেটা মনে হয় কাপড়ের দরকার আছে। মানবতা দেখে বাইয়া বলে ডাক দিতেই ওই বেটা এসে টাস করে থাপ্পড় মেরে দিল কোনো কথাই ছাড়া। আমি যেন ওখান থেকে নড়ব তার কোনো পথ ছিল না। এরপরে আরেকটা, তারপর এরপর আরেকটা, এরকম করে পুরো 3টে থাপ্পড় মেরে দিল রে বোন। আমি তো অবাক হই একটা বিষয়। নুসরাত টুটে হাসছে। ইরহাম বড় বড় করে তাকানো দেখে হাসি থামানোর চেষ্টা করে, ডুব গিলে হাসি আটকানোর বৃথার চেষ্টা করে জিজ্ঞেস করে, কি বিষয়ে? ইরহাম গালে হাত দিয়ে ভাবে, টুচ্চুকা করে সব বুঝার মতন করে মাথা নাড়াতে নাড়াতে বলে, ওই বেটার জ্বর। কিন্তু এমন থাপ্পড় মারল মনে হলো আমি দুনিয়া থেকে আজকের জন্য বিদায় হয়ে যাবে। নুসরাত তুই যদি দেখতি, চোখ দুটো এরকম লাল হয়ে আছে, টকটকে লাল, যেন কারোর উপর রাগ আমাকে মেরে কমাচ্ছে। তুই বুঝতে পারছিস? নুসরাত সোফায় মুখ চেপে ধরে হাসলো অনেকক্ষণ। ইরহামের প্রশ্নের উত্তর দিল, বুঝেছি। এত খুশি হইও না শোনা, আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওই রাগ তোর উপর।
সামনে পেলে দপাস দপাস করে তোর ওই টসটসে গালে দিবে। নুসরাতের হাসি থেমে গেল, মুখ পানসুটে বর্ণ করে উঠে বললাম। এর মধ্যে নাজমিন বেগম উপস্থিত হলেন ড্রয়িংয়ে। টেবিলের উপর আপেল পিস রাখতে রাখতে বললেন, মোমো ইরহাম আসো খেয়ে নাও। ইরহাম লাফ দিয়ে আসতে আসতে বলেন, ও হে সুই হাট, এভাবে বললে নিজের জান তোমার জন্য হাজির করব। নাজমিন বেগম টুট এলিয়ে হাসলেন। চেয়ার টেনে দিতে দিতে মোমো এসে উপস্থিত হলো। ইসরাত ল্যাপটপ হাতে নিয়ে কিছু একটা করছিল। সবাইকে আসতে দেখে সে নিজেও এগিয়ে আসলো। চেয়ারে বসতে বসতে ইরহামের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, অবস্থা কী তোর? ইরহাম আবেগে আপ্লুত হয়ে গেল। শার্টের হাতা দিয়ে চোখ মোছার ভাব করে নাক টেনে বলল, আর বলো না আপু, আমার গার্ড। পরের কথা বলার আগেই মোমো চিমটি কাটলো। চোখ দিয়ে ইশারা করে দেখালো নাজমিন বেগমকে। সতর্কতা দিয়ে বলল, কোনো রকম উল্টাপাল্টা কথা না। ইরহাম মাথা নাড়ায় উপর নিচ। বুঝেছে সে। নাজমিন বেগম তখনও অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ইরহামের কথা শোনার জন্য। ইরহাম চুপ করতে দেখে জিজ্ঞেস করলেন, কি বলছিলে আব্বু, কথা শেষ করো। ইরহাম অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো। টুট টেনে নির্বিকার চিনতে বলল, তেমন ইম্পর্টেন্ট কিছু না। নাজমিন বেগম আচ্ছা বলে চলে গেলেন কিচেনে। তখনই মোমো ইরহামের মাথায় গাঁটটা মারল। ইরহাম রাগে চোখে মোমোর দিকে তাকাতেই মোমো বেঞ্চি কাটলো। ইরহাম ইসরাতের কাছে নালিশ করলো, আপু দেখেছ এরা আমার ছোটো হয়ে কীভাবে আমার উপর পুরুষ নির্যাতন করে। ইসরাত মাথা নাড়ায় হে ভঙ্গিতে। সে দেখাচ্ছে এরা কীভাবে নির্যাতন করছে তার উপর। ইরহাম বিড়বিড় করে বলল, দূর, তুমি কিছু বলছো না কেন এদের? ইরহাম অবাক কণ্ঠে ইরহামের নিকট জিজ্ঞেস করে, কি বলবো আমি? ইরহাম আপেলের পিস সবগুলো একসাথে নিজের মুখের ভিতর ঢুকিয়ে নাসির মঞ্জিলের দরজা দিয়ে বের হতে হতে বলেন, এ বাড়িতে কেউ আমার ভালোবাসে না, আর থাকবই না এইখানে, চলে যাচ্ছি। আজ বিকালে আরও একবার আসবো, শেষবারের মতো। তারপর আরও 700 বার এসে আর আসবো না। নুসরাতের পিঠে দুপদাপ। নাজমিন বেগম হাতের তাপ্পড় পড়ছে কিছু মুহূর্তে আগে। পিঠ মার পড়ার কারণেও আছে জুচ্ছই। কোথা থেকে বিড়াল ধরে এনে রেখেছিল নিজের রুমে। সেই বিড়াল পুরো রুমে বুম করে বাসিয়েছে। নাজমিন বেগম একটি আগে ইসরাতের রুমে যাওয়ার সময় এই রুমের ভিতর থেকে বিড়ালের শব্দ পেয়েছিলেন। দরজা খুলে রুমের অবস্থা করুন দেখতে পেয়েই 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেল মেজাজ। রাগী কণ্ঠে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করতেই সদর্পে স্বীকার করলো বিড়াল সে নিয়ে এসেছে, তাও গর্বের সাথে। নাজমিন বেগম রাগী কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই বিড়ালের বাচ্চা কেন নিয়ে আসতিস? নুসরাত নাজমিন বেগমের ভুল শুধরে দিয়ে বলল, বিড়াল না মা, ওকে বিড়ালজি না হয় বন্দুকজি বলো। নুসরাতের কথা শুনেই নাজমিন বেগমের মেজাজ বিগড়ে গেল। হাত আর থামতে পারলেন না। হাত তুলে তেড়ে এসে কারোর কিছু বুঝে ওঠার আগেই পিঠের মাঝ বরাবর দুপদাপ কয়েকটা পড়ল নুসরাতের। আর তখন থেকে মুখ ফুলিয়ে ঘুরছে বাড়িতে। অনেকক্ষণ ঘুরার পর যখন দেখলো কেউ পাত্তা দিচ্ছে না তাকে, তখন বাড়ির বাহিরে বের হয়ে আসলো। বাগানের উল্টো পাশে গ্যারেজ, সেখানে চোখ পড়তেই দুটো কালো রঙের মার্সিডিজ রাখা দেখলো। সেদিক থেকে চোখ সরাইতেই চোখে পড়লো নিজের অতি প্রিয় জিক্সার SF 1555 ফি ABS বাইক। গ্যারেজের দিকে আগোছালো পা বাড়ালো নুসরাত। ইরহামকে মেসেজ করলো, বের হ শালা, আজ আমি আর তুই বাইক রাইডে যাব। মেসেজ পাঠানোর সাথে সাথে সিন হয়ে গেল। উত্তর আসলো, আসছি বস। গ্যারেজের গেট উপরের দিকে টান দিতে ক্যাচক্যাচ শব্দ হলো। বোঝা গেল অনেক দিনের পুরনো হওয়ায় জং ধরেছে তাতে। টুটে টুট চেপে বয়ার চোখে বাড়ির মেইন রোডের দিকে সতর্ক দৃষ্টি ফেললো। না, কেউ নেই। ধীরে সুষ্ঠুতে গেট খুলে গ্যারেজে ঢুকে টেনে বের করে নিয়ে আসলো নিজের অতি প্রিয় বাইক। বাইক নিয়ে যখন মাসের মসজিদের ফটকের বাহিরে বের হলো তখনও খেয়াল করে না। তীক্ষ্ণ চোখে আরশটার দিকে চেয়ে আছে এক মনে। নুসরাতের দিকে চোখ রেখে দুতলার রেলিংয়ে নিজের বলিষ্ঠ হাত চূড়া চেপে ধরে সদর্পে টান টান করে রাখা শরীর সামান্য বাঁকিয়ে নেয়। মাথা কাত করে যতক্ষণ ইরহাম আর নুসরাতকে দেখা যায় ততক্ষণ সেই রাস্তার পানে তাকিয়ে থাকে। আরশ গতকাল রাতে জ্বর হওয়ার জন্য নাক মুখ চোখ লাল হয়ে আছে। টুটে অদ্ভুত বলি রেখার হাসি। পরিবেশালী দাঁড়ালো ক্লিন শেপ তুতনির হাত বোলাতে বোলাতে আরশ রহস্যময়ী হাসে। বিড়বিড় করে আওড়ায়, মিসেস আরশ, নিজেকে কীভাবে বাঁচাবেন আমার হাত থেকে? অলস দুপুর। অবসন্ন চোখ মুখ নিয়ে মোমো বের হয়েছে নাসির মসজিদ থেকে। রোদ গাঢ়ভাবে পড়লেও রাস্তার আশপাশ শেষ রাতের বৃষ্টির ধরুন সেতে হয়ে আছে, তাই একটু পজিশনে পা ফেলতে হচ্ছে বাইরে। একটু ভালো স্বাস্থ্য হওয়ার জন্য বৃষ্টি পড়ে থাকা জায়গায় পার হতে বেগ পোহাতে হচ্ছে মেয়েটার। মাথা থেকে ওড়না পড়তেই আবারও ওড়না টেনে নেয়। অন্যমনস্ক হাঁটার দরুন পাশ কেটে যাওয়া বাইককে খেয়াল করেনি মোমো। আর তখনই ঘটে অঘটন। বাইক ওভার স্পিডে থাকার কারণে রাস্তার গর্তে জমে থাকা বৃষ্টির সকল পানি ছিটকে এসে পড়ে মেয়েটার গায়ে। নোংরা পানির সংস্পর্শে মোমের সারা শরীর ভিজে যায়। কাদা পানি শরীরে বিভিন্ন খোলা অংশে লাগতেই রিরি করে উঠে বস্ত্রবিহীন জায়গাগুলো। রাগে দুঃখে ইচ্ছে করলো মোমোর হাত পা ছুঁড়ে মাটিতে বসে পড়তে। আর তো দুপা আগলে সৈয়দ বাড়ি। আর এখনই এই বাইক এসে ভিজে যেতে হলো। মোমো সেই বাইকের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠে, রামসাগরের বাচ্চা, তুই কি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস যে
এরকম বাজ পাখির ন্যায় বাইক উড়িয়ে নিয়ে যাচ্ছিস। আজ যদি মামনিরা আমাকে নিয়ে হাসে তোকে আমি জিন্দা পুঁতে ফেলবো। মোমোর ভাবতেই কান্না এলো। মামনিরা সবাই একসাথে মিলে তাকে নিয়ে হাসবে, বলবে কি রে মোমো, এইটুকুই রাস্তা আসতে তুই এভাবে কাদায় গোড়াগড়ি খেয়ে নিলি। রাগে দুবদা পা ফেলে সৈয়দ বাড়ির গেটে পা দিয়ে লাথি দিতে লাগলো। নিজের অসহনীয় রাগ গেটের উপর মেটাতে চাইল। দুটো লাথি দিতেই গেট খুলে গেল। উপর নিচ না চেয়ে চোখের পানি কুর্তির হাতের মধ্যে মুছে নাক টানতে টানতে ভিতরে প্রবেশ করলো। একবারও গেট খুলে দেওয়া ব্যক্তির দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। মোমো কান্না মুছার শেষে নাকের সর্দি উপস্থিতি পেল। তা আবার কুর্তির হাতার মধ্যে মুছে নিল। শটান হয়ে দাঁড়ানো মাহাদিন নিঃশব্দে হেসে উঠে মোমোর কাণ্ডে। বাড়ির বাহিরে বের হতে হতে বিড়বিড় এলো স্ট্রেঞ্জ মানুষের এলোমেলো পদচরণ। এক পাশে চায়ের দোকানের লোক সমাগম কথা বলছে। কথা বলা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে। এক একজনের এক মতামত, কোন সরকার থাকলে কি কি বেনিফিট পাওয়া যাবে। সবাই নিজ নিজ পছন্দের সরকারকে ভালো গুণ তুলে ধরার চেষ্টা করছে। কেউ বসে নেই কারোর অপেক্ষায় কম। সবাই সবার অপছন্দের সরকারের খারাপ কথা বলছে। আর এসব বিষয় নিয়ে কিছুক্ষণ পরপর কথা কাটাকাটি শুরু হচ্ছে সবার মধ্যে। সেই আলোচনায় যোগ দিয়েছেন হেলাল সাহেব। নিজের পাশে বডিগার্ড হিসাবে কারেন্টের খুঁটির মতো সোজা দাঁড় করিয়ে রেখেছেন জাইনকে। জাইন এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট আসছে না। আকস্মিক রাজনৈতিক আলোচনায় এসে যোগ দিলেন নিজাম শিকদার। কথায় কথায় উঠে আসলো তরুণ নেতা নাহিয়ান আবরার পূর্বের কথা। হেলাল সাহেব আগ্রহী কণ্ঠে জানতে চাইলেন, নাহিয়ান আবরার পূর্ব? নতুন নাম শুনছি। রাজনৈতিক মাঠে নতুন নাকি? নিজাম শিকদার মাথা নাড়ালেন। প্রশংসীয় গলায় বলে উঠলেন, অত্যন্ত ভদ্র একটা ছেলে। এবার বিরোধী দলের হয়ে লড়বে। আমি হলফ করে বলতে পারি নিঃসন্দেহে ওই ছেলেটা জিতবে, নির্বাচিত হবে মেয়র পদে। হেলাল সাহেব ছায়ে চুমুক দেন। চোখের চশমা নাকের ডোকা থেকে উপরে ঠেলে দিয়ে জিজ্ঞেস করলেন, কি এমন জাদু করলো ওই ছেলে যে আপনি এত প্রশংসা করছেন চাচা? নিজাম শিকদার হাত দিয়ে মাসি তাড়ালেন। নিজের আধ পাখা পড়ে যাওয়া মাথার চুলে হাত বুলাতে বুলাতে বললেন, এমনি এমনি প্রশংসা করছি না। ছেলেটা নিঃসন্দেহে একজন ভালো মেয়র হবে। আমাদের বাড়িতে আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দিব হেলাল। তখন তুমি নিজেও প্রশংসায় পঞ্চমুখ থাকবে ওই ছেলের কথা। হঠাৎ নিজাম শিকদার কথা থামিয়ে জাইনের দিকে এক পলক তাকালেন। তরুণজনের আঙ্গুল জাইনের দিকে তাক করে বললেন, ওই যে আপনার ছেলে, ওর মতোই ভদ্র। হেলাল সাহেব বিরস মুখে এক পলক চেয়ে নিলেন জাইনের দিকে। জাইন গম্ভীর করে রাখা মুখ খানার দিকে তাকিয়ে থেকে গলার নিচে নামিয়ে কারোর না শোনার মতো বিড়বিড় করে আওড়ালেন, ভদ্র না সাই, দুটোই আমার গুণধর বাপের মতো মিচকে শয়তান হয়েছে। নিজাম শিকদার কানে শুনলেন না হেলাল সাহেবের ফিসফিস করে বলা কথা। কান এগিয়ে নিয়ে এসে শুধালেন, কি বললে হেলাল? পরিষ্কার করে বলো, শুনতে পাইনি। হেলাল সাহেব চোখ মুখ স্বাভাবিক করে জানালেন, কিছু বলেননি তিনি। নিজাম শিকদার মাথা নাড়ালেন। জাইন হেলাল সাহেবকে উদ্দেশ্য করে নিরস কণ্ঠে অনুমতি চাইল, আমার একটু কাজ আছে, আপনারা কথা বলুন, হাফ অ্যান আওয়ারের ভিতর আমি আসছি। হেলাল সাহেব অনুমতি দিতেই জাইন দ্রুত পায়ে চলে গেল রাস্তার ওপাশে। কুর্তি আর জিন্স পরা একটা মেয়ের পিছু পিছু দ্রুত পায়ে হাঁটতে লাগলো। রাশবাড়ি গলায় ডাক দিল, ইসরাত, এই ইসরাত। মানুষের ভিড়ে ইসরাতের কানে গেল না জাইনের সেই ডাক। ইসরাত নিজের পায়ের গতি বাড়িয়ে দিল, আরও জুড়ে হাঁটতে নিবে। খড়খড়ে হাতের নরম স্পর্শ পেল নিজের কবজিতে। তড়াক করে পিছু ফিরে থাপ্পড় মারার জন্য হাত উপরে তুলতেই গম্ভীর মুখ জাইনের হাসি হাসি চেহারা চোখে বাসল। হাত অকুচালো নিচে নামিয়ে নিল। চোখ মুখে ফুটে ওঠা ক্রোধ নিবানোর বৃথা প্রয়াস করলো। জাইনের হাতের তালু থেকে নিজের কবজি ছাড়ানোর চেষ্টা করতে জাইন চোখ দিয়ে সতর্ক করলো হাত ছাড়ানোর চেষ্টা না করার জন্য। তাই ইসরাত কোনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলো না। নিজের ভেতর একটু আগে জমা হওয়া ক্রোধ মিলিয়ে নিল এক নিমিষের নিজের মধ্যে। ঠুটে হাসি দেখা এনে কিছু বলতে নিবে জাইন ইসরাতের হাত টেনে মানুষের ভিড় নেই এমন জায়গায় এনে দাঁড় করালো। বৃষ্টি ভেজা এই মৌসুমে কল বিলে সূক্ষ্মতা অনুভব করলো ইসরাত। ডুব গিলে নিজের গলা পরিষ্কার গলা বেচানোর মেয়েটা তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। ধৈর্য নিয়ে জাইন রাশবাড়ি সেই কণ্ঠস্বর শোনার আশা। জাইন নিজের পকেট থেকে একটা আজ শুকিয়ে যাওয়া জোর জোরে ফুলের গাছটা বের করে ইসরাতের হাতে যত্ন সহকারে পরিয়ে দেয়। ইসরাত অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সেই গাছটার দিকে। পেট ফেঁসে হাসি আসে শুকনো গাছটা দেখে। তবুও হাসি পেটে চেপে মূল্যায়ন কণ্ঠে জিজ্ঞেস করেন, এই আজ শুকনো গাছরা আপনি কোথায় পেলেন? ইসরাতের কথা শেষ হতেই জাইন নিজের হাতের তালু দিয়ে ইসরাতের গাল স্পর্শ করে কণ্ঠে মুলায়মতা এনে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে আপনার? ইসরাত উপর নিচ মাথা নাড়ায়। টুট কামড়ে হে কথাটা বলতে গিয়ে মৃদু শব্দে হেসে ওঠে। জাইন নিজেও ইসরাতের সাথে হেসে ওঠে। শব্দ হয় না সেই পুরুষালী হাসির, শুধু একটু বলি রেখা দেখা যায় শুদ্র সেই মুখে। টুটে দুপাশে হাসি রেখা পড়ে, তাও আবার নিমিষে উদাও হয়ে যায় চাপদারি দ্বারা আবরণকৃত গম্ভীর মুখের আড়ালে। ইসরাতের হাত নিজের হাতের মধ্যে যত্ন সহকারে নিয়ে উল্টো পথে হাঁটতে হাঁটতে বলে উঠে, আপনি কি জানেন ইসরাত,
ইসরাত গার্জিয়া চোখের সামনে ধরে হাত বুলাতে বুলাতে বলে কি। জাইন ইসরাতের মুখের দিকে তাকায়। শুদ্ধ বর্ণের মুখ রোদের আলোয় লাল হয়ে আছে, গালগুলো টকটকে লাল, যেন জাইনের একটু টোকা দিলেই রক্ত জোর করে পড়বে। অপার্থিব আদলে মুখে গম্ভীরতা এনে নিজের গিবা হালকা বাঁকিয়ে ইসরাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানিয়ে, আপনি ফুলের মতো সুন্দর। ইসরাত হাসে, মুখে কিছুটা আগ্রহিতা নিয়ে জিজ্ঞেস করে, একটা প্রশ্ন করতে পারি? জাইন টান টান হয়ে সোজা দাঁড়ান, ইসরাতের দিকে আর চোখে তাকিয়ে বলে, একটা কেন, 100টা জিজ্ঞেস করুন। ইসরাত হাসল। জাইন সাথে চুপচাপ সামনের দিকে না জানা গন্তব্যের দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আপনি আমার হাত এমন করে ধরেন যে একটু শক্ত করে ধরলেই আমি ব্যথা পাবো, এর কারণ কি? ইসরাত নিজের মনে প্রশ্নটা সুন্দর করে সাজালেও জাইনের নিকট বলতে গিয়ে আগুসল হয়ে গেল। মনে মনে জিভ কাটলো এই ভেবে, তার মতো দামড়ি মেয়ে সামান্য একটা প্রশ্ন করতে গিয়ে গেটে গো করে দিয়েছে। কি বিচ্ছিরি একটা অবস্থা। লজ্জার সংকোচ বিড়ম্বনা চোখ মাটির দিকে পতিত করলো। উপরে তোলার সাহস হলো না। জাইন ইসরাতের নিজের প্রতি এত সংকোচ, লজ্জা, বিরক্তি চুপচাপ দেখলো। এক মনে অবকলন করলো মেলি সেই নীরবতা। অনেকক্ষণ তাদের মধ্যে নীরবের সময় কাটলো। কেউ কোনো কথা বলল না। জাইন ইসরাতকে সময় দিল যাতে নিজের লজ্জা কাটাতে পারে। সময় অতিবাহিত হলো শীতকাল। তারপরও ইসরাতকে চোখ তুলে তাকাতে না দেখে নিজ উদ্দিকে জাইন এক পা আগালো। যা বুঝলো সে, এই মেয়ে এখন আর কোনো কথাই বলবে না। নিজেদের ভিতর অস্বাভাবিক নীরবতা ভাঙ্গা আগে জরুরি, জাইন মনে করলো। তাই নীরবতা ভেঙে ইসরাতের তখনকার করা আকুশালো প্রশ্নের উত্তর করলো অত্যন্ত মূল্যায়ন কণ্ঠ। মেয়েরা হলো ফুলের মতো সুগন্ধিময় কোমল, তাদের স্পর্শ করতে হয় কোমলভাবে। ফুলকে যত ভালোবাসা দিয়ে স্পর্শ করি, কিন্তু সেটা যদি আমি শক্ত হাতে স্পর্শ করি, সেই স্পর্শে ফুলটা নিঃশব্দে জড়ে যাবে। আপনি আমার সেই সুগন্ধিময় কোমল ফুল, যাকে আমি যত্ন সহকারে স্পর্শ করি, যাতে আপনি কখনো আমার শক্ত হাতের ছোঁয়ায় মুষড়ে না যান, কখনো যেন আমার এই হাতের স্পর্শে আপনি জড়ে না যান। আপনার এই ফুলের মতো কোমল শরীর আমার স্পর্শে নষ্ট হয়ে যায়। আপনি আমার নিকট নিঃসন্দেহে ফুলের থেকেও বেশি সুন্দর ও কোমল। ইসরাত নিকশ কালো অন্ধকার ডুবে আছে দরুনি। সন্ধ্যার আগ মুহূর্তে বাতাসে তাণ্ডব চলেছে চারিদিকে। বৃষ্টির প্রবল আকার ধারণ করে দেয়ে আসছে উত্তর দিক থেকে। কিছুক্ষণ পর কালবৈশাখী জোর আসার সম্ভাবনা। পাখিরা সবাই পশ্চিম আকাশে উড়ে যাচ্ছে, আশ্রয় নিচ্ছে নিজ নিজ বাসে। ভয়ঙ্কর সেই প্রলয়কারী মেঘের ভয়ে নুসরাত আর ইরহাম নিজেরা আশ্রয় নিতে ফিরে আসছে নিজ নিজ নিরে, নিজেদের একান্ত বাড়িতে। নুসরাত কলিং বেল চাপ দিতে গেট আজ খুলে গেল। বোঝাই গেল অধীর আগ্রহে কেউ বসেছিল নুসরাতের বাড়ি ফিরে আসার অপেক্ষা। নিজের থেকে 10 মণ বাড়ি বাইকটা টেনে বাড়ির ভেতরে প্রবেশ করাতে নুসরাতের বেগ পোহাতে হলো অনেক। কয়েকবার বেগি প্যান্টের সাথে পা বেজে উল্টে পড়ে নিতে নিতে নিজেকে সামলালো। বাইক টেনে ভিতরে প্রবেশ করতেই রাশবাড়ি কণ্ঠে আরশ বলে উঠল, সৈয়দা নুসরাত নাসির, কোথায় ছিলেন? নুসরাত বাইকের সাথে দস্তাদস্তি করে অন্যমনস্ক উত্তর দিল, ইরহামের সাথে। আরশ এগিয়ে আসতে আসতে দুপাশে মাথা নাড়ালো। টুট কামড়ে ধরতেই টুটের উপরে সেই ছোট্ট সুতোর পরিমাণ গর্তের সৃষ্টি হয়। একইভাবে গালের এক পাশে গর্ত হয়। চোখ ছোটো ছোটো করে সূক্ষ্ম করে অবকলন করে সামনে দাঁড়িয়ে থাকা বাইকের উপর খ্যাঁচ হওয়া মেজাজের রমণীকে। নুসরাত বাইকের দিকে রাগে চোখে তাকিয়ে একটা লাথি মেরে সামনে দেখে ফিরাতেই চুকাচুকি হয় আরশের সাথে। চোখে মুখে ফুটে উঠে অস্বাভাবিক ভয়। হঠাৎ এভাবে আরশের সাথে দেখা হবে ভাবেনি হয়তোবা। টুটে টুট চেপে আগুসালে পাশ কাটাতে চায় আরশকে। আরশ কবজি চেপে ধরে থামিয়ে দেয় নুসরাতকে। নুসরাত হুডির ক্যাপ অন্য হাত দিয়ে মাথা থেকে নামিয়ে দিতে মেয়েলি মুখটা বের হয়ে আসে। আরশ টুট বাঁকিয়ে হেসে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিয়ে ফিসফিস করে আওড়ায়, মিসেস আরশ, আবার দেখা হয়ে ভালো লাগলো। নুসরাত আরশের দিকে কিছুটা মাথা কাত করতেই নাকের স্পর্শ লাগলো। বাতাসের সাথে সুরসুর করে নাকে এসে লাগে পুরুষালি ব্ল্যাকবেরি অ্যান্ড বে পারফিউমের স্নিগ্ধ সেই গ্রান। পারফিউমের মাতাল করে সেই সুবাস নাক চিরে প্রবেশ করে ভেতরে। আরশ নিজের বলিষ্ঠ 2 হাত দিয়ে নুসরাতের খোপা করা চুলগুলো খুলে দেয় বাতাসে। মুক্ত বাতাসে পাখি নিয়ে উড়তে শুরু করে চুলগুলো। আরশ এবার নিজের 2 হাত প্যান্টের পকেটে পুরে নেয়, দাঁড়ায় টান টান হয়ে। গতকাল রাতে জ্বর আসার জন্য মুখ থেকে গরম নিঃশ্বাস বের হয়ে আসছে আরশের, তা আবার সরাসরি এসে নুসরাতের মুখে পড়ছে। সুঠামদেহী শরীরটা সোজা হতেই শরীরে আড়ালে দেখা যায় মেয়েলি দেহটা। আরশ চোখ নামায় নিচের দিকে, নিষ্প্রভ চোখে লক্ষ্য করে মেয়েলি মুখটা। নুসরাতকে উদ্দেশ্য করে গম গম পুরুষালী গম্ভীর আওয়াজে বলে উঠে, 13তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা 13টা উপহার নেবেন না মিসেস আরশ? নুসরাত চোখ তুলতেই সুঠামদেহী আরশকে নজরে পড়ে। আরশ নির্বিঘ্নে তার দিকেই তাকিয়ে আছে। চোখে কোনো কিছু নেই, নিষ্প্রভ অনুভূতিহীন সেই দৃষ্টি। কালোমণির চোখগুলো রক্তের বলিরেখা জমা হয়ে আছে সাদা অংশে। বোঝাই যাচ্ছে জ্বর ভালো করেই কাবু করেছে ছেলেটাকে।
নুসরাত নিজেও সোজা হয়ে দাঁড়ায়। সুঠাম দেহি পুরুষটার চোখে চোখ রেখে দাঁত পিছু কাঠখুট্টো গলায় প্রশ্নের উত্তর দেয়। উপহার দেওয়া হয় মানুষকে কিনে নেওয়ার জন্য, আর এমন কারোর জন্ম হয়নি যার সাধ্য বা সাহস আছে এই আমাকে কিনে নিবে। নুসরাতের ফিরিয়ে দেওয়া উত্তর আরশের মনপুত হয়নি, তাই মুখে আরও একটু আদার নেমে আসে। দুজনের ভিতর নেমে আসে গম্ভীর পরিবেশ। নুসরাত নিতের দিকে এগিয়ে আসতে আসতে আরশ বলে, সেটা কিভাবে হয়? আপনাকে তো উপহার নিতেই হবে। নুসরাত চোখ ছোটো ছোটো করে নেয়, রাগী কণ্ঠে বলে, আমি নিতে চাই না আপনার উপহার, তারপরও আমি দিব। এটা আপনার পাওনা আমার নিকট থেকে। আরশ যেদি গলায় কথাটা বলা শেষ করেন, নুসরাত কিছু বলতে নিবে, টুটে হাত রেখে চুপ দেখায় আরশ। নুসরাত অনীহা নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখতে চায় আরশ কি উপহার দিয়ে থাকে। বৃষ্টি ততক্ষণে শুরু হয়ে গেছে, কি কাল কেটে যায়। আরশ তখনও সোজা দাঁড়িয়ে নড়চড়বিহীন। বৃষ্টির তেড়ে যখন দুজনে ভিজে যেতে শুরু করলো, নুসরাত আরশকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে আওড়ায়, বৃষ্টিতে ভিজলে আবার জ্বর আসবে। বাড়ি কথা শেষ করার আগে আরশ নুসরাতের কবজি চেপে ধরে টুট হাত রেখে নিশ্চুপ থাকতে বলে। নুসরাত হাত ছাড়ানোর আগে রাশবাড়ি হাসকি আওয়াজে বলে উঠে, উপহার নিয়ে যা। এক মুহূর্তে আপনি থেকে আরশ তুইয়ে নেমে আসলো। আরশের এমন রং পাল্টানো দেখে নুসরাত শব্দ বয়ানে গেল। কপালে বাজ ফেলে চোখ উপরে তুলে কিছু বলার জন্য মুখ খুলতেই বাগালে টাস টাস করে একসাথে 4টা থাপ্পড় পড়ল। নুসরাত কিছু বুঝার আগে আরও 2টো পড়ল, পরপর আরও 4টা। জীবনে প্রথমবার একসাথে এত থাপ্পড় খেয়ে নুসরাতের জ্ঞান হারানোর জোগাড়। নিজেকে সামলানোর আগে মাথা ঘুরে উঠল। পুরো তো পৃথিবী তার নিকট শূন্যে বসল। চোখ উল্টে পড়তে নিবে, আরও শক্ত করে ধরল হাত দিয়ে। দাঁত চেপে নিজের ভিতরে সকল রাগ উগড়ে বের করে দিল থাপ্পড়ের উপর। নুসরাত মনে করলো এবার মনে হয় থামবে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে পরপর আবারও 3টে দাবা মার্কা থাপ্পড় পড়ল। থাপ্পড়ের শক্ততা এত বেশি ছিল যে নুসরাতের চোখ মুখ উল্টে নিল। এতক্ষণ যা হুঁশ ছিল তা হারিয়ে নিজের জায়গা থেকে টলে গেল। 2 পা পিছিয়ে সরে পড়ে যেতে নিবে, আরশ কোমর পেঁচিয়ে ধরল। 2 কদম এগিয়ে এসে নিজেদের ভিতর ন্যূনতম দূরত্ব মিটিয়ে নিয়ে গিবা বাঁকায় সামান্য। অর্ধজ্ঞান হারানো নুসরাতের ছেড়ে দেওয়া শরীর নিজের বুকের সাথে চেপে ধরে নিজের মুখ নামিয়ে নেয় নুসরাতের কানের কাছে। ফিস করে বলে, কি বলেছিলাম, বেশি উড়বি না, ডানা কাটে সাটাই করে রাখবো। শ্বাস ফেললো সামান্য, চোখের পলক ফেলে গম্ভীর কণ্ঠে আবার বলল, 13 বার মিথ্যে বলার শাস্তি 13টা থাপ্পড়। এইটুকুতেই অর্ধজ্ঞান হয়ে গেলি, পরে কি করবি? নুসরাত নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে, সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। আরশ হাতের বেষ্টনী থেকে নিজের কোমর ছাড়িয়ে নেয়, টুটে চেপে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বিড়বিড় করে আওড়ায়, দেখে নিব আপনাকে আরশ, ছাড়বো না আপনাকে আমি। আরশ চোয়াল শক্ত করে নেয়, হেসে বলে উঠে, বেডরুমে আসিস, শার্টলেস দেখবি। নুসরাত 2 হাতের নখ আরশের কাঁধে দাবিয়ে দেয়। নিজের বোকামিতে নিজের উপর বিরক্ত হয় নুসরাত। ঘন ঘন শ্বাস টেনে ফেলে বাহিরে, গলার কাছে শ্বাস আটকে আসে। দাঁত পিষে বলে ওঠে, এই 13টা থাপ্পড় উচিত জবাব সময় মতো আমি ফিরিয়ে দিব আপনাকে। আপনার এই উপহার আমি সযত্নে তুলে রাখলাম আরশ। এবার আমার নিকট থেকে আপনার জন্য ধামাকাদার উপহার আসবে। ওয়েট অ্যান্ড সি হোয়াট আই ডু মাই বিলাভড হাজব্যান্ড। আরশ মাথা কাত করে সামান্য, দুজনের পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু বিপরীত মুখে। নিজের গিবার সামান্য বাক্যে নুসরাতের গালে ফু দিয়ে বলে ওঠে, আই লাইক ইউর অ্যাটিটিউড বেবি অ্যান্ড আই উইল বি ওয়েটিং টু সি হোয়াট ইউ ডু।